বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আরও গুরুত্বপূর্ণ। স্বার্থের বিষয়ে চাপ নেই মন্তব্য পল কাপুরের। সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নত প্রযুক্তির সহায়তার প্রস্তাব। সংস্কার পরিষদ দিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে জটিলতা। মত বিশ্লেষকের অচল অবস্থা দীর্ঘ হলে সুযোগ নেবে পতিত শক্তি। পাম্পে যানবাহনের সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দুর্ভোগ। উচ্চ মূল্যে তেল গ্যাস কেনায় চাপে সরকারি তহবিল। জানালেন অর্থমন্ত্রী, জ্বালানি নিয়ে আপোষ করবে না সরকার। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, উদ্বেগ। এবং নিরাপত্তা সরঞ্জাম না বসিয়ে 80 কোটি টাকা খরচ। মাঝপথে বাতিল পাটুরিয়া দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প। 26 জন নিহতে ফের আলোচনায় অনিয়ম। দায় নিতে রাজি নয় কোনো সংস্থাই। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ঢাকার ওপর চাপ নেই। পল কাপুর জানান, সার্বভৌমত্ব সুরক্ষায় বাংলাদেশকে উন্নত প্রযুক্তি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। স্থানীয় সময়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে ঢাকার উপর চাপ নেই বলেও জানান তিনি। Bangladesh and the United States have just such a mutually beneficial relationship, and those benefits are growing. As a result, the U.S.-Bangladesh partnership isn't just important for our two countries, it's essential. দুই দেশের ব্যবসা বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তা সহ সহযোগিতার বিষয় নিয়েও কথা বলেন পল কাপুর। জানান, উন্নত প্রযুক্তি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা স্বাধীনভাবে ব্যবহার করে সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারবে বাংলাদেশ। Evolved into cooperation on issues like health, education, disaster response, and economic growth. Today, we engage each other across a wide variety of domains: security, trade and investment, governance, regional diplomacy, the list goes on. এ সময় ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন জানান পল কাপুর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জুলাই সনদ ও গণভোট নিয়ে সংসদের উত্তাপ ছড়াচ্ছে রাজপথেও। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে ওয়াকআউটের পর বিক্ষোভের ডাক বিরোধী দলের। যদিও সরকার বলছে জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর তারা। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক মনে করেন, ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে জটিলতা, তবে বিএনপি চাইলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংকট এড়াতে পারত বলে মত একজন রাজনৈতিক বিশ্লেষকের। টেকসই সংস্কারে আলোচনা অব্যাহত রাখার তাগিদ তাদের। হাসান ওয়ালির রিপোর্ট। বহু বছর পর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সংসদ অধিবেশন। তবে দিন যত পেরোচ্ছে জটিলতা বাড়ছে সংসদে। 7 কার্য দিবসে 2 দিন ওয়াকআউট করেছে বিরোধী দল। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রতিবাদে এবং ষষ্ঠ দিন সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে কোনো সুরাহা না পাওয়ার অভিযোগে ওয়াকআউট করেন বিরোধীরা। সশ্রদ্ধ চিত্তে সংকটের শুরু শপথ নেওয়ার দিন থেকেই। বিরোধী দলীয় সংসদ সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ মেনে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা সে পথে যাননি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই আইনই অবৈধ। এমন আদেশ রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের মধ্যে 20টি হারাচ্ছে কার্যকারিতা, যাতে গণভোট, মানবাধিকার, দুদক, গুমসহ অন্যান্য অধ্যাদেশ বাতিলের সুপারিশে নোট অব ডিসেন্ট দিয়েছেন
বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আমরা বলেছিলাম যে কষ্ট এমন আলোচনার উত্তাপ সংসদ ছাড়িয়ে গড়াচ্ছে রাজপথেও। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভে নামছে 11 দলীয় জোট। এই আরোপণটা প্রশ্নগুলো এমন এই সংকটে ঐকমত্য কমিশনের উপর দায় দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তার মতে রাজনৈতিক দলগুলোর উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। দ্রুত নির্বাচনের স্বার্থে যা মানতে বাধ্য হয়েছে দলগুলো। জাতীয় ঐক্য অর্জন করতে গিয়ে ঐক্যমত্য কমিশন জাতিকে বিভক্ত করেছে। তারা জুলাইটাকে ভাবে মানুষের উপরে আরোপ করার চেষ্টা করেছে। সবার সাথে আলাপ করে শেষ করতেন, যেই আলাপে শেষ হইতে সেই আলাপে স্টপ দিতেন এবং সেটাই গণভোটে দিতেন। তাহলে আমরা আজকে এই কেওয়াজে পড়তাম না। সরকার যেহেতু গণভোট সংস্কারের মারাত্মক পক্ষে ছিল, এটাতে মারাত্মক বাধা না দিয়ে নির্বাচনটা করিয়ে নেওয়া এটা খুব বেশি অন্যায় না। সত্যিকার অর্থে যদি কেউ জুলাইকে ভালোবাসে, তার উচিত সংস্কার কাজটা প্রসেসের অনুযায়ী যাওয়া, যেন এটা টেকসই হয়। তবে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, বিএনপি চাইলে এই সংকট এড়াতে পারত। এ অবস্থা চলতে থাকলে সুযোগ পেতে পারে পতিত ফ্যাসিস্ট শক্তি। রাজনৈতিক ঐক্য টিকিয়ে রাখার তাগিদ তার। বিএনপি এই সংকটটাকে এড়াইতে পারত। আমার কাছে এটা খুব বড় ধরনের সংকট মনে হয়নি। তারা পুরো প্রক্রিয়াটাকে আনুষ্ঠানিকভাবে চালু করেও তারা তাদের মতো করে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারত, নিতে পারত, যেহেতু তারা অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এরা বিএনপির বিপক্ষে যাবে চূড়ান্তভাবে যদি এটা বড় হয়। অবাক হওয়ার কিছু থাকবে না যদি এক সময় জামাত এবং আওয়ামী লীগ মিলে আন্দোলন করে। তবে সংসদে তর্ক বিতর্ক ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। টেকসই সংস্কারে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার জ্বালানি প্রসঙ্গ। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পর জ্বালানি তেল পান অনেকে। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে ঠেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জটিলতা বাড়ছে। বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে না খাওয়া, যাইতে পারি না। যদি চলে যাই তাহলে সিরিয়াল চলে যাবে। সুমনের মতো একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, মানে কি একটা বাজে অবস্থা ভাই, মানে এটা বইলা বোঝানোর মতো না। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা তেলের একটা এমন ঘাটতি ফেলতেছে যাতে সমস্ত মানুষ এইভাবে ভোগান্তিতে পড়ে যায়। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতির পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। গত কয়েকদিন ধরে 40,500 লিটার অক্টেন আমরা পেতাম, আজকে পেয়েছি মাত্র 31,500 লিটার। তো 31,500 লিটারে আই এম অ্যাফ্রেড যে হাউ লং উই উইল বি এবল টু কন্টিনিউ। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও। কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্পে আছেন রিপোর্টার স্বপন আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। স্বপন, সারা দেশেই জ্বালানির যে সংকট সেটি কিন্তু আসলে ব্যাপক আকার ধারণ করেছে। কেননা আজও গতকালকে যেরকম শুক্রবার ছুটির দিনে দীর্ঘ পাম্পগুলোতে দীর্ঘ যে গাড়ির সারিগুলো ছিল, আজকেও কিন্তু যে পাম্পগুলোতে তেল রয়েছে সেখানে কিন্তু গাড়ির যে দীর্ঘ সারি সেটি রয়েছে। যদিও আমরা আরও দুই একটি পাম্পে আসলে দেখলাম যে পেট্রোল পাম্প যেখানে নেই সেখানকার যে গাড়িগুলো থাকার কথা, সেই গাড়িগুলোতে যে পাম্পে তেল রয়েছে সেখানে কিন্তু এসে লাইন দিচ্ছেন এবং এতে করে যে তেল নেওয়ার যে চাহিদা সেটি কিন্তু ওই যে পাম্পগুলোতে মানুষ ভিড় করছেন সেখানে বোঝা যাচ্ছে। পাশাপাশি এটি বলতে হয় যে আরও একটি পাম্পে দেখলাম যে পাম্পগুলোতে তেল নেই, যেহেতু গতকালকে শুক্রবার ছিল এর জন্য হয়তো তেল আনতে পারেননি। তবে যারা ওই পাম্পগুলোতে ভিড় করছেন তাদেরকে কিন্তু মাইকিং করে জানানো হচ্ছে যে তেলটি নেই, অতএব সিরিয়াল দেবেন না। এর কারণেই যে পেট্রোল পাম্পগুলোতে তেল রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় রয়েছে। যদিও চাহিদার তুলনায় যারা এখানে তেল নিতে আসছেন, চাহিদার তুলনায় তাদেরকে তেল দেওয়া হচ্ছে না এমনটি তারা বলছেন। কারা বলছেন যে যাদের আসলে হয়তো 10 লিটারের প্রয়োজন তাদেরকে 5 লিটার দেওয়া হচ্ছে।
এবং যাদেরকে আরও বেশি প্রয়োজন তাদেরকে একটু কম, যেহেতু রেশনিং সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে। তবে এই যে সংকট, এই সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কিন্তু গতকালকে একটি বিষয় বলা হয়েছে, অর্থাৎ জ্বালানির এই সংকট মোকাবেলায় তারা বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন। যেমন সন্ধ্যার পরে মার্কেটগুলো বন্ধ রাখা, আলোকসজ্জা বন্ধ রাখা, আরও বিভিন্ন কয়েকটি বিষয় আসলে উল্লেখ করেই বলেছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি এই সংকট কাটাতে হয় তাহলে এই বিষয়গুলো মেনে চলতে হবে এবং সেগুলোর সিদ্ধান্তই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি আমার সহকর্মী নিশ্চয়ই আপনাদের ফ্রেমে দেখানোর চেষ্টা করেছে। আমরা রাজধানীর পরিবাগ যে মেঘনা মডেল সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজও আসলে যারা তেল নিতে এসেছেন তাদের যে দীর্ঘ সারি, সেই সারিটি আসলে লক্ষ্য করা গেছে। তারা বলছেন যে এই সংকট কবে নাগাদ শেষ হবে এবং কবে তারা আগের মতো সেই একদম ফুল ট্যাঙ্কি করে তেল নিতে পারবেন, এবং এমনটি তারা প্রত্যাশা করছেন যে এই সংকট খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পরিবাগ থেকে একটি পেট্রোল পাম্পের সামনে থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগ থেকে। ইরান যুদ্ধের কারণে উচ্চ মূল্যে জ্বালানি তেল কিনতে হওয়ায় সরকারি তহবিলে বিশাল চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এভাবে কতদিন চলা যাবে তা নিয়ে চিন্তিত তিনি। অন্যদিকে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। শুক্রবার চট্টগ্রামে শিক্ষার্থীদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, বৈশ্বিক সংকট চললেও দেশের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রয়েছে। আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে, কিন্তু আমাদের কোনো অপশন নাই, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। এদিকে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত সরকার জ্বালানি তেলের দাম বাড়াবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এ সময় জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান। আমাদের কৃষক যেন ডিজেলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না পড়ে, এটা নির্বিচ্ছিন্নভাবে তারা ডিজেল পায়, তারা যেন বিদ্যুৎ পায়, তার জন্য তৎপর আছি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এবার হাম সংক্রমণের খবর। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। সংক্রমিত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। এদিকে 24 ঘন্টা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1000 রোগী, আর মারা গেছে আরও 3 শিশু। মহামারী আকারে হাম ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ বিশেষজ্ঞের। দেশের সব জেলায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। একদিনে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 947 জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 42 জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 3 শিশু। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি অধিকাংশ শিশুই হামের সঙ্গে সঙ্গে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এতে কষ্ট বাড়ছে শিশুদের। সেই সঙ্গে সঠিক তথ্য না জানায় হাসপাতাল ঘুরে অবস্থা আরও খারাপ হচ্ছে বলে জানান অভিভাবকরা। দেখলাম আমার বাচ্চা নিস্তেজ হয়ে যাইতেছে, তখন তাড়াতাড়ি করে আমি ঢাকায় আসি। প্রথম আসি ঢাকা শিশুতে, ওখানে বলে এখানে ভর্তি নেবে না। তারপরে আসলাম সরার দিতে, এখানেও রাখলো না। হ্যাঁ, মহিলা বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। মানে এক্সরে করার পর দেখলাম যার নিউমোনিয়া হয়েছে। হামটা একটু কমছে, কিন্তু সাথে নিউমোনিয়াও হয়েছে।
নিউমোনিয়া হওয়ার কারণে আর কি দুশ্চিন্তাটা একটু বেশি, একই সাথে দুইটা রোগ। হামে নতুন করে আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে শুরু করে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে আরও আতঙ্ক বাড়ছে অভিভাবকদের। 5 মাসের আগে কোনো বাচ্চার হামের টিকা নেওয়া যায় না, 6 মাস 7 মাসের পরে। তাহলে আমরা যে ভুগতেছি, এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তো এটা ট্রিটমেন্ট আমরা কোথা থেকে নিতাম? আমরা তো নিরুপায় যে বাচ্চাটা কি বাঁচবে কি বাঁচবে না। 3 মাসের বাচ্চা কোথাও ভর্তি না রাখে তাহলে আমরা কোথায় যাব? হামের দ্রুত ছড়িয়ে যাওয়াকে মহামারী উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে সংকট মোকাবেলা সহজ হবে না। প্রাদুর্ভাব কমাতে বেশ কিছু পরামর্শ এই বিশেষজ্ঞের। একই ওয়ার্ডে হাম এবং অন্যান্য রোগে আক্রান্তদের রাখা যাবে না, তাদের আলাদা ওয়ার্ডে নিতে হবে। এছাড়াও আমাদের দেখতে হবে যে ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নেই, লোকের মধ্যে না নেই, কিংবা প্রয়োজনে শিশু শিক্ষা ক্লাস যেগুলো আছে বা এই ধরনের যে খুব ছোট বাচ্চা যেখানে যায়, কিংবা ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া, কেননা এগুলোর মাধ্যমে এটা ছড়াবে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5792 এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 771 জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 94 জনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামের সংক্রমণ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জ জেলায় গেল এক সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী 45 জন হামের শিশুকে সন্দেহভাজন রোগী হিসাবে শনাক্ত করা হয়। সেখান থেকে কিন্তু 22 জনের হাম শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন কিছুক্ষণ আগে জানিয়েছেন। এর বাইরে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গেল 24 ঘন্টায় 6 জন হামের শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 2 জন শিশু ভর্তি রয়েছে। আপনারা দেখছেন যে শিশু ওয়ার্ড যেটি রয়েছে সেখানে কিন্তু এখন জায়গা না থাকবার কারণে অনেকে ফ্লোরে বিছনায় কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং এ পর্যন্ত 45 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। এবং মুন্সিগঞ্জের যে পরিসংখ্যান সেখানে কিন্তু দেখা যাচ্ছে এখনও হামের রোগী কেউ মারা যাননি, তবে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে ঢাকায় গিয়েছেন। তবে এই স্থানীয় সংবাদ অনুযায়ী যে ইসমাইল হোসেন নামের একটি শিশু কিন্তু 9 মাসের 28 তারিখে মারা গিয়েছে এবং তাকে এখানে থেকে ঠান্ডাজনিত রোগে ঢাকায় পাঠানো হয়েছিল। শিশু হাসপাতালে কিন্তু আইসিইউতে শিশুটি মারা যায়। তবে এইটি কিন্তু এই পরিসংখ্যান এখনো যুক্ত হয়নি। তবে পরিবারের দাবি তার মৃত্যুর আগে কিন্তু শরীরে হাম উঠেছিল এবং এই যে হামের প্রাদুর্ভাব সেটি কিন্তু মুন্সিগঞ্জের পুরো জেলা জুড়ে, প্রথমে কিন্তু শ্রীনগর উপজেলায় এটির প্রাদুর্ভাব বেশি ছিল, এখন সদরে প্রাদুর্ভাব বেড়েছে এবং এই হাম থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু স্থানীয় স্বাস্থ্য বিভাগ নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যে হাম কর্নার খোলা হয়েছে, এখানে যে চিকিৎসক এবং নার্স যারা আছেন তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং শিশুদেরকে সুরক্ষার ক্ষেত্রে কিন্তু আরও নানা রকম পরামর্শ দেওয়া হয়েছে। এবং এখানে যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার তিনি বললেন যে ঠান্ডাজনিত অনেক শিশু আসছেন, তবে এই শিশুদের মধ্যে কিন্তু এখন অধিকাংশই হামের যে উপসর্গ সেটি পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু সন্দেহভাজন যে রোগী তাদেরকে লিখে দেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষার পরে হাম রোগী কিনা সেটি শনাক্ত করা হচ্ছে। এছাড়াও কিন্তু মুন্সিগঞ্জের যে অন্যান্য ঠান্ডাজনিত সহ শিশুদের নানা রকম রোগ ব্যাধি সেটি বেড়ে গিয়েছে। এই আবহাওয়াজনিত সমস্যার কারণেও কিন্তু নানা রকম সমস্যা রয়েছে। একই সঙ্গে এখানে এই শহরের পাশে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, সেখানে ফ্লাই অ্যাশ উড়ে এসে কিন্তু অনেক শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে হামের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। সকালের সময় আরও থাকছে। এবার হরমুজে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। উদ্ধার অভিযানেও হামলা, আলোচনায় প্রভাব পড়বে না বলছেন ট্রাম্প। ইরানের বিভিন্ন শহরে বোমা বর্ষণ। পাটুরিয়া দৌলতদিয়া নদীবন্দর আধুনিকায়নে 1351 কোটি 70 লাখ টাকা ব্যয়ে নেওয়া হয় বিশাল প্রকল্প। পন্টুনে নিরাপত্তা ব্যারিকেড, ডাবল ব্লডার এবং করিডর নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা ও টেন্ডারও হয়, কিন্তু বাস্তবে তার কোনো কিছুই নেই। যদিও খরচ করা হয় 80 কোটি টাকা। 2025 সালে বাতিল হয় প্রকল্পটি। এই ঘাটে বাস নদীতে পড়ে 26 জনের প্রাণহানির পর ফের আলোচনায় এসেছে পুরনো প্রকল্পের অনিয়ম প্রসঙ্গ। সহকর্মী এসএল মামুনের ছবিতে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট।
পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট, যেখানে প্রতিদিন পারাপার হয় হাজার হাজার যাত্রী আর যানবাহন, কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই প্রবেশদ্বারে যাত্রী নিরাপত্তার চিত্রটি ভয়াবহ। গত 25শে মার্চ দৌলদিয়া ঘাটে ঘটে যাওয়া বাস দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে এখানকার অব্যবস্থাপনার কথা। ধুলোমাখা অ্যাপ্রোচ রোড আর জরাজীর্ণ পন্টুন যেন এক একটি নীরব ঘাতক। কাগজে কলমে হাজার কোটি টাকার পাটুরিয়া দৌলদিয়া নদীবন্দর আধুনিকায়নের জন্য নেওয়া হয়েছিল বিশাল প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছিল 1,351 কোটি 70 লাখ টাকা। প্রকল্পের আওতায় পন্টুনের নিরাপত্তা ব্যারিকেড, ডাবল বার্ড এবং করিডোর নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা নানা জটিলতার কারণ দেখিয়ে 80 কোটি টাকা খরচের পর 2025 সালে বাতিল করা হয় প্রকল্পটি। 2024 সালে 27শে ফেব্রুয়ারি দৌলদিয়া 3 নম্বর ফেরিঘাটে নিরাপত্তা ব্যারিকেড ও সুরক্ষা সরঞ্জাম স্থাপনের জন্য একটি টেন্ডার দেয়া হয়। 50 লাখ টাকা বাজেটের এই কাগজে পন্টুনের সেফটি বর্ডার ও র্যাম্প পোস্ট বসানোর কথা ছিল। শুধু তাই নয়, BIWT এর বর্তমানে ঝুলে আছে 1,158 কোটি টাকার প্রায় 262টি অডিট আপত্তি। আইনের শাসন কি কেবলই নথিবন্দী? বাংলাদেশ ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স 1976 অনুযায়ী যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক। BIWT এর প্রকৌশল বিভাগের দায়িত্ব ছিল ঘাট ও পন্টুনের অবকাঠামো রক্ষণাবেক্ষণ, আর BIWTCর কাজ ছিল নিরাপদ পারাপার নিশ্চিত করা। কিন্তু দৌলদিয়ার নির্বাহী প্রকৌশলীর দাবি, অ্যাপ্রোচ রোড ছাড়া সবকিছুই যেন তাদের আওতার বাইরে। টিসি দায়িত্ব, কারণ পন্টুনের মালিক টিসি। পন্টুনের উপর থেকে যে মাটির যে রাস্তা আছে সেখান থেকে শুরু করে রাস্তার উপর পর্যন্ত আমি জাস্ট ওই যে গর্তগুলো সৃষ্টি হয়েছে, ওই গর্তগুলো যে আগে যেটা ছিল ওইগুলো আমি গেছে বলছি তোমার এই গর্তগুলো ঠিক করে দেওয়া, যারা ঢিলেঢিলি করছে এইগুলো ঠিক করে দেওয়া। এই তাছাড়া কোনো উন্নয়নমূলক কোনো কাজ না, মনে আমি নতুন করে ঘাট তৈরি করিনি, এই করিনি। আইন অনুযায়ী পন্টুন আর অ্যাপ্রোচ রোডের তদারকির দায়িত্ব BIWT এর। যাত্রী নামিয়ে ফেরিতে গাড়ি ওঠানোর নিয়ম থাকলেও বাস্তবতা হলো যাত্রী আর গাড়ির হুড়োহুড়িতে পন্টুন যেন নরককুণ্ড। নিরাপত্তার নামে যে ব্যারিকেড থাকার কথা ছিল তা আজ রহস্যজনকভাবে নিখোঁজ। আছে মন্ত্রীর করা নির্দেশনাও, তবুও নেই শুধু জীবনের নিরাপত্তা। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয়, কিন্তু দায়ীদের শাস্তি আর ব্যবস্থাপনার পরিবর্তন থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। পদ্মা আজও বইছে আপন গতিতে, শুধু বয়ে বেড়াতে পারছে না এই 26টি প্রাণের ভার। স্বজন হারানোদের অশ্রু আজ প্রশ্ন তুলেছে, কবে শেষ হবে এই দায়িত্বহীনতার সংস্কৃতি? যাত্রী নিরাপত্তা নিশ্চিতে এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে টেন্ডার তো ছিল, বাস্তবায়ন ছিল, এমনকি আইনগত বাধ্যবাধকতাও ছিল, কিন্তু বাস্তবে দৌলদিয়া এবং পাটুরিয়া ফেরিঘাটগুলোর আজ যে পরিস্থিতি, অর্থাৎ নিরাপত্তা রেলিং বা করিডর কোনো কিছুই দৃশ্যমান নেই। BIWTA এবং BIWTCর পক্ষ থেকে যে সকল প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলো যদি বাস্তবায়িত হতো, তাহলে সেই 25শে মার্চের যেই দুর্ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছে তা হয়তো রোধ করা সম্ভব হতো। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, পাটুরিয়া, মানিকগঞ্জ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। ছুটির দিন সন্ধ্যায় সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে কন্যা জাইমা রহমান না জানিয়ে হাজির হন সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে। সাধারণ দর্শকের মতো টিকিট কেটে সায়েন্স ফিকশন ধর্মী চলচ্চিত্র উপভোগ করেন সরকার প্রধান। এ খবর ছড়িয়ে পড়তেই হলের ভেতরে বাইরে তৈরি হয় কৌতূহলী মানুষের ভিড়। হল থেকে সিনেমা দেখে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে কন্যা জাইমা রহমান। বাইরে অপেক্ষায় থাকা উৎসুক দর্শকদের দিকে হাত নেড়ে সাড়া দিচ্ছেন সরকার প্রধান। সাধারণ দর্শকদের মতো রাষ্ট্রের প্রধান নির্বাহীর সিনেমা দেখে বের হওয়ার এই দৃশ্য বিরল এক মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভারে হাজির হন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য সিনেমা দেখা। হল কর্তৃপক্ষ আগে থেকে কিছুই জানতো না, ছিল না কোনো বিশেষ প্রোটোকল। সাধারণ নাগরিকের মতো টিকিট কেটে হলে প্রবেশ করেন তারেক রহমান। উপভোগ করেন সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি। উনি আসলে হঠাৎ করে আমি জানতে পারি উনি আসবে, আমরা জানতাম না।
যখনই আসছে তখনই জানতে পারলাম উনি আমাদের প্রজেক্ট যে হেল মেরি ওই মুভিটা দেখছে এবং সাধারণ জনগণের সবার সাথে একসাথে বসে একই কাতারে বসে দেখছে মুভি। খবর ছড়িয়ে পড়তেই হলের বাইরে ভিড় করেন অসংখ্য দর্শক। ভেতরে থাকা দর্শকরাও হন বিস্মিত। অনেকেই বলছেন প্রধানমন্ত্রীকে এতটা স্বাভাবিকভাবে জনসাধারণের মাঝে দেখতে পাওয়া অন্যরকম এক অভিজ্ঞতা। অনেক বছর পরে মনে হলো একজন স্বাভাবিক প্রধানমন্ত্রী আমরা পাইছি, যার মধ্যে কোনো ওইরকম অহংকার নাই বা সে কোনো ওইরকম ভিআইপি প্রোটোকল নিয়ে আসে না। একদম সাধারণ মানুষের সাথে মিলেমিশে আজকে সিনেমা দেখছে। সে আমাদের সামনে কাছে খুবই ভালো লাগছে, সত্যি তাকে এত কাছ থেকে দেখে খুব আনন্দিত। বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখলাম যে বিনোদনের জন্য এখানে আসছে, আর কাউকে দেখে নাই। আরো মানুষরা যদি একটু সাইড থাকতো তাহলে উনি হয়তো বা থামতো, আমাদের সাথে কথাও বলতে পারতো, কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে। আমাদের দেশের পক্ষেও যে এটা সম্ভব, আমাদের দেশেও যে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো চলতে পারে, এইটাই জনাব তারেক রহমান দেখিয়েছেন। ছুটির দিনে অবসর কাটাতে কন্যাকে নিয়ে প্রেক্ষাগৃহে আসেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:10 শুরু হওয়া সিনেমাটি শেষ হয় রাত 10:10। সিনেমা শেষে দর্শকদের অভিবাদন জানিয়ে হল ত্যাগ করেন তারেক রহমান। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠলেও এখনও আমদানি রফতানি বাণিজ্যের গতি ধরে রেখেছে বাংলাদেশ। বিশেষ করে 25-26 অর্থ বছরের 9 মাসে 3000-এর বেশি জাহাজে আসা 26 লাখ কন্টেইনারের পাশাপাশি 10 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। এই সময় এককভাবে 58,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। শাখাটুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুরো মার্চ মাস জুড়ে মধ্যপ্রাচ্যে চলছে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধ। এর মধ্যে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট, হরমুজ প্রণালী সহ আশপাশের অঞ্চল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল। পণ্য এবং জ্বালানিবাহী কয়েক হাজার জাহাজ আটকা পড়ায় এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি অনেকটা উত্তাল। তবে বৈশ্বিক এই সংকটের মাঝেও 10 কোটি 42 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে 7.39%, 25,74,000 কন্টেনারে 4.75% এবং 3,230টি জাহাজ হ্যান্ডেলিংয়ের মাধ্যমে 5.62% প্রবৃদ্ধির দাবি বন্দরের। চট্টগ্রাম বন্দরে যে ভেসেল টার্ন অ্যারাউন্ড টাইম সেটা কমাতে পেরেছি এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আমরা জিরো ওয়েটিং টাইম মেনটেন করতে পারছি। আমরা অনেক ক্ষেত্রেই অটোমেশনের সহযোগিতা নিয়েছি, আমাদের এখন অনলাইনে পেমেন্ট করা সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের ব্যবহারের মাধ্যমে এখনও পর্যন্ত আমদানি রপ্তানি সূচকে আমরা কোনো ধরনের পড়তি চোখে পড়েনি। যুদ্ধের কারণে মার্চ মাসে আমদানির পরিমাণ কিছুটা কমলো। উচ্চ শুল্ক হারের জ্বালানি তেল, ক্যাপিটাল মেশিনারিজ এবং খাদ্যপণ্য আমদানি থেকে রাজস্ব আয়ের ধারা ধরে রাখতে পেরেছে চট্টগ্রাম কাস্টম হাউস। মার্চ মাসেই এখানে রাজস্ব আদায় হয়েছে 6,750 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 250 কোটি টাকা বেশি। আর গত 9 মাসে লক্ষ্যমাত্রা অর্জন না হলো 58,432 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বৈশ্বিক সংকট থাকা সত্ত্বেও রাজস্ব আহরণে চট্টগ্রাম কাস্টম হাউস নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যদিও বৈশ্বিক সংকটের কারণে আমদানির কিছু আইটেমে আমদানি কমেছে, বছরের যে বাকি যে সময়টা আছে আমরা আশা করি জুনে আমাদের অনেক বেশি রাজস্ব আসবে। এক্ষেত্রে হয়তো আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। এদিকে 21টি বেসরকারি অফডকে সার্বিকভাবে 2025-26 অর্থ বছরের 9 মাসে রপ্তানিতে 3.7% এবং আমদানিতে রেকর্ড 35.7% প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি বিগডার। তবে যুদ্ধ আক্রান্ত এই মাসে আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বাড়লো, কমেছে রপ্তানি কন্টেনার উঠানামা। অফডকগুলোতে আমদানি পণ্যের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে 37টা ছিল এখন সেখানে আমরা 67টা আইটেম হ্যান্ডেল করি। সুতরাং এটা একটা আমদানি পণ্য ভলিউম বৃদ্ধির একটা প্রধানতম কারণ। সার্বিক প্রেক্ষাপটে এই যে জ্বালানি তেলের একটা সংকটের মধ্যে দেশ পড়ে গেছে, এই জ্বালানি তেলের সংকটটাও কিন্তু সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। তবে যুদ্ধ ঝুঁকি বিবেচনায় জাহাজের পাশাপাশি কন্টেনার পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছে বিদেশি মেইনলাইন শিপিং প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে চলতি এপ্রিল মাসে আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর তাই এই বন্দরের কন্টেনার এবং কার্গো উঠানামার পাশাপাশি জাহাজ আসার উপর নির্ভর করে দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য পরিবহনে। তেল সংকট
চড়া দামের কারণে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহনের ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়ছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। হিলি থেকে শফিকুল ইসলামের ক্যামেরা তথ্য এবং আমির হামজার ছবিতে রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে গম, ভুট্টা, জিরা সহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে ভারত থেকে। আমদানি স্বাভাবিক থাকলেও দেশের অভ্যন্তরে পণ্য সরবরাহ করতে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্য ভেদে ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রোডে ট্রাক ভাড়া যেমন কঠিন হয়ে পড়ছে, তেমনি ভাড়া বেড়েছে উল্লেখযোগ্য হারে। আগে যেখানে ঢাকা যেতে ট্রাক ভাড়া লাগতো 18 থেকে 20,000 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 25 থেকে 27,000 টাকায়। একইভাবে বেড়েছে অন্য রুটের ভাড়াও। এতে ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। সরকার বলছে নাই, কিন্তু আমরা পদে পদে আমরা সংকটের সম্মুখীন হচ্ছি। প্রতিটা পাম্পে আমি ট্রাকে পাঠাচ্ছি, আমার সিরাজগঞ্জে গেলে আমার তেল লাগবে 80 লিটার। এই 80 লিটার তেল নিতে 8 পাম্পে ঘুরেও তেল দেয় না। তবে চালক ও ট্রাক মালিকদের দাবি, তেলের পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল না পাওয়া, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো মিলছে না তেল। খুচরা বাজার থেকে বেশি দামে তেল কিনেই গাড়ি চালাতে হচ্ছে তাদের। এ কারণেই ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। যেখানে প্রয়োজন 4টা গাড়ি সেখানে পাই 1টা গাড়ি। 1টা গাড়ি দিয়ে চলে না, লেবার বসে থাকে, ওখানে মিল বন্ধ থাকে। বাইরে থেকে যে পাড়িগুলো আসার কথা ওগুলো আসতেছে না। এদের খুব করুণ দশা হয়ে গেছে বর্তমানে। কাজ কামিদের পর থেকে একবারে কাজ কাম। হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন চাল, ডাল, ভুট্টা, ভুসি সহ বিভিন্ন পণ্য নিয়ে 2 থেকে 300 ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করে থাকে। সময় সংবাদ, হিলি। সকালের সময় আরো থাকছে। From one flag to another flag to a Bangla tiger. সাফ অনূর্ধ্ব 20-এ উড়ল লাল সবুজের বিজয় কেতন। রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টি শুট আউটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইসমাইল রেনানদের বাঁধ ভাঙা উল্লাস। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড 4 লেনে উন্নীত করেও কমেনি যান চলাচলে ভোগান্তি। সমস্যা সমাধানে নতুন প্রকল্প গ্রহণ করা হলেও 40% কাজ করে বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। আর সড়ক বিভাগ জানায় প্রকল্পের নকশা নতুন করে প্রস্তুত করা হয়েছে। বাহার রাহানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এ পয়েন্ট দিয়ে প্রতিদিন কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও চট্টগ্রামের হাজারো যানবাহন চলাচল করে। মহাসড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীত এবং ফ্লাইওভার নির্মাণের পরও যান চলাচলে কাঙ্ক্ষিত স্বস্তি আসেনি, বরং অপরিকল্পিত সংযোগ ও ব্যবস্থাপনার কারণে দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতি উন্নয়নে 2022-23 অর্থ বছরে একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। প্রকল্পে একটি ইউলুপ ও 2টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ছিল। একই অর্থ বছরে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুনে, অথচ এখন পর্যন্ত মাত্র শেষ হয়েছে 40% কাজ। এমনকি গত বছরের এপ্রিল থেকে কাজ পুরোপুরি বন্ধ রেখেছে ঠিকাদার। এদিকে বিশ্বরোড মোড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। 3-4 বার গাড়ি শেষ করানো লাগে, উপকূল আসলে এখানে নামানো লাগে, সিনচার নামানো লাগে, এখান থেকে বাস ধরতে হয়। এই ইউলুপটা না হওয়াতে এখানে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হইতে রিটার্ন করে দিলে গাড়িগুলো ভিন্নভাবে চলে যেতে পারত। সড়ক বিভাগ জানায় প্রকল্পের নকশা নতুন করে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই আবারও কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। জানেন যে আমাদের ঢাকা থেকে লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালীগামী যে পরিবহন বিভিন্ন ধরনের, এবং একইভাবে ফেনী, চিটাগাং থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরগামী এবং কুমিল্লা শহরে প্রবেশগামী, এখানে অনেক ধরনের ট্রাফিক মুভমেন্ট হয়। আসলে সবগুলোকে নিয়ে স্টাডি করে একটা টোটাল কমপ্লিট সলিউশন হিসেবে ইউলুপের প্রস্তাবটা করা হয়েছিল। এবং ইউলুপটি নির্মাণ হলে আসলে ইন্টার ট্রাফিক যে কনফ্লিক্টটা সেটা থাকবে না আমরা আশা করছি, যদি আমরা নির্মাণ কাজটা শেষ করতে পারি। সড়ক বিভাগের তথ্য মতে প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 568 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা। মেঘনার ভাঙন থেকে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে শেষ হয়েছে 40% কাজ।
কর্মকর্তারা বলছেন 800 কোটি টাকা ব্যয়ে প্রায় 3.25 কিলোমিটার বাঁধ নির্মাণ সম্পন্ন হলে বন্যার ছোবল থেকে রক্ষা পাবে চাঁদপুর শহর। ফারুক আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন নাইমুল ইসলাম রিবন। নদীতে জিওব্যাগ এবং সিসি ব্লক ড্যাম্পিংয়ের পর এখন পাড়ে চলছে সিসি ব্লক প্লেসিংয়ের কাজ। চাঁদপুর শহরের মেঘনাপাড়ের টিলাবাড়ি থেকে দক্ষিণে রনাগোয়াল এই 3.25 কিলোমিটার এলাকা জুড়ে 19টি প্যাকেজে চলছে বিশাল কর্মযজ্ঞ। আর সেই দৃশ্য নিজ বসতঘরে বসে দেখছেন পাশের হরিসভা এলাকার গৃহবধূ কুলসুমা বেগম। কারণ এর আগে কয়েক দফায় মেঘনার ভাঙনের কবলে পড়ে ভিটেবাড়ি হারান তার পরিবারের মতো আরও অনেকেই। তবে ভয়াবহ নদী ভাঙন রোধে এবার নির্মাণ হচ্ছে স্থায়ী বাঁধ। এতে কুলসুমা বেগমের মতো নদীপাড়ে বাসিন্দারা দারুণ খুশি। তবে তারা চান টেকসই বাঁধ। এই ভাঙার কারণে আমগো খুবই কি সমস্যা হয়। এখন নদীর কাজ চলতেছে, আশা করি এবার আর ভাঙার কোনো সম্ভাবনা নাই। যদি এই পুরাটা বাঁধ দেওয়া দিত তো আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। আমরা আশা করব যে এই কাজটি এমন সুন্দরভাবে হবে যাতে ভবিষ্যতে আর আমাদের কোনো ভাঙনের কোনো আতঙ্ক নিয়ে চলতে না হয়। এদিকে কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরজমিনে উপস্থিত থেকে ঠিকাদারের কাজগুলো তদারকি করছি, যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো যথাযথভাবে করতে পারে, কাজে যাতে কোনো গাফলতি না থাকে। অন্যদিকে দেশের বন্যার পানির 90% চাঁদপুর শহরের পাশ দিয়ে দক্ষিণের ভাটিতে চলে যায়। এতে ভয়াবহ ভাঙন এবং ঝুঁকির মুখে পড়ে এই জনপদ। তাই এবার কার্যকরী পদক্ষেপ নিয়েছে সরকার, জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এই কাজটি বাস্তবায়নের ফলে চাঁদপুর শহর আপনার নদী ভাঙন থেকে রক্ষা পাবে। এখন পর্যন্ত প্রকল্পের 40% কাজ আমরা সম্পন্ন করতে পারছি। প্রকল্পের ব্লক ডাম্পিং কাজ চলমান আছে এবং প্লেসিং কাজও পাশাপাশি চলমান আছে। 800 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে 3.25 কিলোমিটারের চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধ। বিগত 2024 সালে শুরু হওয়া এই কাজ শেষ হবে আগামী 2027 সালের জুন মাসে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বেশিরভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ কর্মচারীদের পদ। এছাড়া 9 উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে 8টিতে দীর্ঘদিন ধরে পদায়ন নেই। নোয়াখালীতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সাইফুল্লাহ কামরুলের তথ্য এবং ইয়াসিনের ছবিতে রিপোর্ট। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান সহ বিষয়ভিত্তিক একাধিক সহকারী শিক্ষক থাকেন। এতে শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ায় বৈচিত্র্য আসে। কিন্তু নোয়াখালীর বেশিরভাগ সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই পদগুলো শূন্য। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষা অফিসের তথ্য বলছে, জেলার 16টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে 14টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। 18টি পদের মধ্যে 17টি সহকারী শিক্ষক পদে নেই কোনো শিক্ষক। এছাড়া 51টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি। আর নোয়াখালী জেলা স্কুলে 53 জন শিক্ষক পদের মধ্যে 14টি, কর্মচারী 14টি পদের মধ্যে 12টি পদেই শূন্য রয়েছে। মাধ্যমিকেও 54টি স্কুলের সহকারী প্রধান শিক্ষক পদ খালি। মানসম্পন্ন শিক্ষক দিয়ে পরিপূর্ণ করা হয়, খালি সিটগুলো পূরণ করা হয়। শিক্ষা কার্যক্রমেতে বিশালভাবে ব্যাহত হচ্ছে এবং হিমশিম খাচ্ছে আমরা পাঠদানে, এবং এই জন্য অনতিবিলম্বে এর আশু সমাধান কামনা করছি। জুনিয়র স্কুলগুলোর চিত্র একই। সেখানে 4টি স্কুলের প্রধান শিক্ষকের পদ এখনো শূন্য। বিষয়ভিত্তিক অনেক সহকারী শিক্ষকের পদ খালি। শিক্ষার এই অচল অবস্থা দূর করতে শিগগিরই শূন্য পদগুলোতে পদায়নের দাবি অভিভাবকদের। শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা অফিসার এবং অন্যান্য স্টাফের যথাযথভাবে নিয়োগ বিধান করা উচিত। যেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের শূন্যতা রয়েছে, উপযুক্ত ব্যক্তি দ্বারা পূরণ করবেন। এদিকে জেলার 9টি উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে 8টি পদে দীর্ঘদিন ধরে পদায়ন নেই। সহকারী শিক্ষা অফিসারের মধ্যে 6টি পদে নেই কোনো কর্মকর্তা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেশিরভাগ পদও শূন্য। আমরা এই তথ্যগুলো আমাদের অধিদপ্তর সহ মন্ত্রণালয়কে দিয়ে জানিয়েছি। আশা করি অচিরেই আমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জেলায় 16টি সরকারি উচ্চ বিদ্যালয় ও 305টি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।
ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে চাঙ্গা হয়ে ওঠে রাঙামাটি পর্যটন খাত। জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট, হাউস বোটে ছিল শতভাগ বুকিং। ব্যবসায়ীরা বলছেন প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আসায় 100 কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে। হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। সবুজ পাহাড়ের বুকে আঁকাবাঁকা সড়ক, অন্য পাশে বিস্তৃত কাপ্তাই হ্রদের জলরাশি। হ্রদের বুকে ছোট ছোট দ্বীপে মনোরম পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট। প্রকৃতির এমন মোহনীয় রূপের কারণে প্রকৃতি প্রেমীদের পছন্দ রাঙামাটি। প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে এ জেলায় ভ্রমণ করেছেন হাজারো পর্যটক। প্রতিটি স্পটে ছিল উপচে পড়া ভিড়। পর্যটকের এমন আগমনে চাঙ্গা ছিল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট এবং হাউসবোট ছিল পূর্ণ। পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাকের দোকান, ভাসমান ব্যবসায়ী ও খাবার হোটেলেও ছিল ভিড়। এতে খুশি ব্যবসায়ীরা। প্রকৃতি যে এত অপার সৌন্দর্য আমাদের জন্য বাংলাদেশে রেখে দিয়েছে, এটা আসলে আরো ট্যুরিস্টদের আরো বেশি করে আসা উচিত। কাপ্তাই লেকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কাপ্তাই লেকের মাঝখানে বোট করে গিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি। আমাদের এখন বর্তমানে ঈদের সিজন, তো আপনার ঈদের সিজন চলতেছে, এখন তো মোটামুটি বেচা কেনা ভালোই। সবকটি রুম এই ঈদের বন্ধে বুকিং ছিল। আসলে অনেক চাপ ছিল, আমরা রুম দিতে পারি নাই। সরকারের নীতিগত পলিসি যদি ঠিক থাকে, আমাদের এই ব্যবসার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অতিরিক্ত পর্যটকের কারণে আমাদেরকে তাঁবুতে পর্যন্ত রাখতে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আসায় 100 কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে। 1,80,000 থেকে 2 লাখের মতো টুরিস্ট রাঙামাটি শহর ঘুরে গিয়েছে। নর্মালি যদি আমরা পার হেড সকলকে আমরা একটা টুরিস্ট যদি নর্মালি একটা 5,000 টাকা করে খরচ করেন, যেটা হোটেল মোড়া থাকা, যেমন 100 কোটি টাকার উপরে কিন্তু টার্নওভার হয়েছে এই জায়গাটা। জেলার চেম্বার অব কমার্সের তথ্য মতে রাঙামাটিতে 7,000 মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। সময় সংবাদ, রাঙামাটি। খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য নতুন আশার দুয়ার খুলছে কালো সোনা খ্যাত গোলমরিচ। অনুকূল আবহাওয়া ও কম খরচে বেশি লাভের সুযোগে বাড়ছে এই মশলা জাতীয় ফসলের চাষ। খাগড়াছড়ি থেকে তাপস ত্রিপুরার ছবিতে জিতেন বড়ুয়ার রিপোর্ট। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এই 3 পার্বত্য অঞ্চলে এক সময় প্রধান জীবিকা ছিল জুম চাষ। সময়ের বিবর্তনে গড়ে উঠছে আম, লিচু সহ দেশি বিদেশি ফলের বাগান। আর এসব বাগান কাজে লাগিয়ে গোলমরিচ চাষের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছেন স্থানীয়রা। গোলমরিচ চাষ সহজ, এজন্য আলাদা জমির প্রয়োজন হয় না। লতানো উদ্ভিদ হওয়ায় এটি আম, কাঁঠাল সহ বিভিন্ন গাছে ভর করে বেড়ে ওঠে। সার ও কীটনাশকের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় উৎপাদন খরচ কম, ফলে লাভের সম্ভাবনা বেশি। অন্যান্য যে কোনো বনাদি গাছতেও এগুলা লাগানো, রোপণ করে তোলানো যায়। দেখি ওষুধ লাগে না, বাগান সুন্দর করে আমরা চাষ করলে আর সামনে আমার মতো যদি লাগায় মানুষরা লাভবান হবে আমি আশা করি। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের প্রশিক্ষণ, চারা বিতরণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এই চাষ ছড়িয়ে দিতে কাজ করছে। এই অঞ্চলের আবহাওয়া, জলবায়ু গোলমরিচ চাষের জন্য উপযোগী। পাশাপাশি হচ্ছে এই গোলমরিচের একটি ভালো বাজার মূল্য থাকায় কৃষকগণ এটির প্রতি আগ্রহ প্রকাশ করছে। কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি আমাদের কৃষককে, এবং অন্যান্য যে প্রকল্পের মাধ্যমে যে সাপোর্ট গুলো দেওয়া দরকার সেটা আমরা দিচ্ছি। গোলমরিচের এই চাষাবাদ সম্প্রসারণের পরিকল্পনা সফল হলে অল্প সময়ে পাহাড়ের কৃষি অর্থনীতি বদলে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান ধ্বংসের পর A-10 মডেলের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিধ্বস্ত বিমানের 2 আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে 2টি মার্কিন বিমান হামলার মুখে পড়ে। ভূপাতিতের ঘটনায় ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মধ্যে ইরান ও লেবানন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। নতুন করে যুক্তরাষ্ট্রের A-10 মডেলের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানটিতে আঘাত হানা হয়। এর আগে বিধ্বস্ত হওয়া F-15E যুদ্ধ বিমানের উদ্ধার অভিযানে অংশ নেয় A-10 ওয়ার্থক যুদ্ধ বিমান। সেটিও হামলার শিকার হয়ে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়।
মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস এর প্রতিবেদনে বলা হয় F-15E বিধ্বস্তের সময় 2 আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে 2টি মার্কিন বিমান হামলার মুখে পড়ে। এ সময় A-10 ওয়ার্থক যুদ্ধ বিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। অভিযানে থাকা 2টি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এর মধ্যেও মধ্য ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালায় ইরান। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইরান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে। রাজধানীর পশ্চিমের কারাচ শহরেও পরপর কয়েকটি বিস্ফোরণ হয়। লেবাননের দক্ষিণাঞ্চলেও দিবাইবিনা শহরে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। পূর্ব লেবাননে একটি গুরুত্বপূর্ণ সেতু লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। এতে সোহমর ও মাসঘারা এলাকা দুটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে সীমান্ত সংলগ্ন সামরিক এলাকা ও ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। তবে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। এদিকে ট্রাম্পের ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ট্রাম্পের এই বক্তব্যকে বড় ধরনের যুদ্ধাপরাধ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেন তিনি। পেজিশকিয়ান আরও বলেন, যারাই যুদ্ধাপরাধীদের সামনে নীরব থেকেছে তাদের অনেক বড় মূল্য দিতে হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। সকালের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আরো গুরুত্বপূর্ণ। স্বার্থের বিষয়ে চাপ নেই মন্তব্য পল কাপুরের। সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নত প্রযুক্তির সহায়তার প্রস্তাব। সংস্কার পরিষদ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে জটিলতা। মত বিশ্লেষকের অচল অবস্থা দীর্ঘ হলে সুযোগ নেবে পতিত শক্তি। এবং পাম্পে যানবাহনের সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগ। উচ্চ মূল্যে তেল গ্যাস কেনায় চাপের সরকারি তহবিল, জানালেন অর্থমন্ত্রী। জ্বালানি নিয়ে আপোষ করবে না সরকার। এই ছিল সকালের সময়ের পর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহদি ধ্রুব। আরিন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।